আমরা লাস্ট ক্লাসে কি কি নিয়ে আলোচনা করছিলাম? আমরা বলছি ইন্টারেস্ট রেটের বেসিসটা কি, ইন্টারেস্ট রেট জিনিসটা কি, তারপর ইন্টারেস্ট রেটের জন্য কি রিস্ক হয়। হ্যাঁ, তারপর বলছি যে যখন কোনো রিস্ক নিয়ে আমরা কথা বলি তখন আমরা দুই টাইপের রিস্ক দিই, কস্ট অফ ডেট দেখি, সেটা হচ্ছে রিস্ক ফ্রি রেট, ক্রেডিট প্রিমিয়াম রিস্ক। তারপর আমরা দেখছি ক্রেডিট রেটিং কিভাবে করে, ক্রেডিট রেটিং কোয়ালিটি দেখছি। তারপর আরো দুইটা রিস্ক দেখছি, এটা হচ্ছে ক্রেডিট রিস্ক বা রোল ওভার রিস্ক, একটা রিপ্রাইজিং রিস্ক। তারপর আমরা আহ, এই ডেট গুলা দেখছি, এগুলা ইজি সহজ। আর ইন্টারেস্ট রেট রিস্ক দুইটা জিনিসের উপর নির্ভর করে বা মানে খুব বেশি ইনফ্লুয়েন্সড হয় ডেট সার্ভিস থেকে আর হোল্ডিং অফ ইন্টারেস্ট সেন্সিটিভ সিকিউরিটিজ। ডেট সার্ভিস হইতেছে আমি যদি লোন করে থাকি বা আমার যে ডেট থেকে থাকে সেইটার প্রোফাইল কিরকম, ওইটা আমার জন্য একটা রিস্ক। অথবা আমি যেই সিকিউরিটিজ কিনে রাখছি, বন্ড স্টক বা সামথিং যা যা কিনে রাখছি, সেইটা ইন্টারেস্ট রেট উপর নিচ হলে ওই সিকিউরিটিজ গুলা আমার জন্য রিস্ক হয়ে যায়, তখন আমার রিটার্ন বা জেনারেট করবে না আগের মতো। তিন টাইপের স্ট্র্যাটেজি নিয়ে কথা হয়েছে। এক টাইপের স্ট্র্যাটেজি যে ফিক্সড ইন্টারেস্ট রেট থাকে ফর 3 ইয়ার্স, একদম 3 বছরের জন্য টানা। আরেক টাইপের স্ট্র্যাটেজিতে টানা 3 বছরের জন্য ফ্লোটিং রেট প্লাস স্প্রেড থাকে। আরেক টাইপের স্ট্র্যাটেজিতে আমি 3 বছরের যে আমার লোনটা দরকার এটা আমি পর পর বছরগুলোতে রিনিউ করি, 1 বছর পর পর রিনিউ করি। তো প্রথম স্ট্র্যাটেজিতে যেহেতু ফিক্স থাকে তার মানে কি সার্টেন, সার্টেন থাকলে কি হয়, নোন এবং লোয়েস্ট রিস্ক। কিন্তু যেহেতু রেটটা ফিক্স তার মানে আমি এটা বাড়াইতে বা কমাইতে পারবো না, সো নো ফ্লেক্সিবিলিটি। সেকেন্ড স্ট্র্যাটেজিতে কি হয়, যেহেতু ফ্লোটিং হয় তার মানে আমি আনসার্টেন, এন্ড আনসার্টেন মানে কি, দের ইজ এ রিস্ক। হুম, হুম। তো কি রিস্ক কি হইতে পারে এই জায়গায়? রিস্ক হইতে পারে ক্রেডিট রিস্ক হইতে পারে। আচ্ছা, তারপর আর কি রিস্ক হইতে পারে? যেহেতু আমার স্প্রেডটা ফিক্স, এই রিস্কটাও আছে, সো ফিক্সড অফ স্প্রেড বা ফিক্সড স্প্রেড। আরেকটা রিস্ক কি, রিপ্রাইসিং ইজ ফ্রম লাইবর। লাইবর যেহেতু রেটটা ফ্লোটিংটা, ওইটা যখন আবার চেঞ্জ হইতেছে, কারণ লাইবর রেটটা কিভাবে ডিসাইড হয়, সার্ভে করে। আর 1 বছর যে সার্ভে, তার পরের বছর সার্ভে করে আবার চেঞ্জ হলো, আবার পরের বছর সার্ভে আবার চেঞ্জ হলো। তো এই যে চেঞ্জেস আসতেছে, সো এটা রিপ্রাইসিং রিস্ক আছে। আর ভালো যেটা সেটা হচ্ছে যে আমার ফ্লেক্সিবল আছে। ফ্লেক্সিবল বলতে কি, এই যে লাইবারটা উঠা নিচা উঠা নামা করতেছে, এটা হইতে পারে কখনো কমবে কখনো বাড়বে, যে যখন কমবে তখন আমার জন্য ভালো, যখন বাড়বে তখন আমার জন্য খারাপ। তো ভালো খারাপ দুইটা মিশা। তারপরেরটা হইতেছে 1 বছর পর পর রিনিউ করা, কিন্তু ফিক্সড রেট। এইটা কি, এইটা হইতেছে যে হাইয়েস্ট ফ্লেক্সিবিলিটি, কারণ আমি 1 বছর পর আবার রিনিউ করতেছি, আবার বছর পর আবার রিনিউ করতেছি। তো ফ্লেক্সিবিলিটি কেন, কারণ আমার যদি মনে হয় পরের বছর রিনিউ করার তাহলে করবো, আর নিলে আমি করবো না, 1 বছরই যথেষ্ট। রিস্ক হাইয়েস্ট কেন? রিস্ক হাইয়েস্ট এই জন্যই কারণ যখনই আমি বারবার মানে রিনিউ করতেছি, তখনই আমার কি হইতেছে, ওই ইন্টারেস্ট রেটটা ওই মার্কেটে যত হওয়ার কথা তখন আবার একটু চেঞ্জ হইতেছে। এবং আমি জানি না যে নেক্সট ইয়ার যখন আমি লোনটা রিনিউ করব তখন আমি কত ইন্টারেস্ট রেটে পাবো, সো আমি একদমই আনসার্টেন রেটটা কত হবে পরের বছর বা তার পরের বছর বা তার পরের বছর, আমার কোনো আইডিয়া নেই। আর এই জিনিসটা বা স্ট্র্যাটেজি সুইটেবল কাদের জন্য, যাদের ক্রেডিট ওয়ার্দি না অনেক ভালো। কারণ আমরা কি জানি, ক্রেডিট রিস্ক আসে থেকে ক্রেডিট ওয়ার্দিনেস থেকে। ক্রেডিট ওয়ার্দিনেস যার ভালো, তার ক্রেডিট রিস্ক ভালো। আর যার ক্রেডিট ওয়ার্দিনেস, সরি, ক্রেডিট ওয়ার্দিনেস কেন বলতেছে, সেটা হইতেছে, হ্যাঁ, ক্রেডিট রিস্ক, রাইট। ক্রেডিট ওয়ার্দিনেস যার ভালো তার ক্রেডিট রিস্কটা কম হবে, আর যারটা খারাপ তার ক্রেডিট রিস্ক অনেক বেশি হবে। তার মানে আমার ক্রেডিট পারফরমেন্স যদি অনেক খারাপ হয়ে থাকে, পরের বছর যখন আমি আমার লোনটা রিনিউ করবো তখন ব্যাংক ইন্টারেস্ট রেট অনেক বেশি চার্জ করবে। আর যদি আমার ক্রেডিট পারফরমেন্সটা খুব ভালো হয়, তাহলে নেক্সট ডে যখন আমি আমার লোনটা রিনিউ করব, এগ্রিমেন্টটা, তখন ব্যাংক আবার ইন্টারেস্ট রেটটা কমাই দিবে, কারণ আমি লেস রিস্কি ফর দেম। এরপর আমরা এই লাইবরের কারণে আমার প্রিন্সিপাল অ্যামাউন্টের এগেনস্টে যে ইন্টারেস্ট পেমেন্ট আমি করি সেটা চেঞ্জেস হয় কিভাবে, সেটা নিয়ে আমরা এখন কথা বলতেছি। এই দেখি, সো আমি 3 বছরের জন্য কত টাকা লোন করছি, $10 মিলিয়ন, রাইট? কিভাবে কিভাবে করছি, ফ্লোটিং রেটে। ফ্লোটিং রেটটা জানি কি, লাইবর প্লাস স্প্রেড।
বুঝছি তো, এটা তো বুঝি, রাইট? ফ্লোটিং রেট হ্যাঁ, মানে কি? লাইবরের রেট প্লাস লাইবার্স পার্সেন্ট। স্প্রেডটা হচ্ছে ফিক্সড একটা রেট থাকে। তো লাইবর দেখো 5%, 5%, 5%, যদিও এখানে সব সময় সমান রাখছে। এখানে কি হইতে পারতো, প্রথম বছর 5%, পরের বছর 4%, তারপরের বছর 8% হইতে পারতো না? ওঠানামা করতে পারতো না এই জায়গাটা? ফিক্সড করে রাখছে ওরা। ওরা ফিক্স করে রাখছে, বাট ওঠানামা করতে পারতো না চাইলে? হ্যাঁ, আচ্ছা, মানে তুমি ইমাজিন করতে পারতো যে হ্যাঁ এটা তো ওঠানামা হইতেই পারে, রাইজ এন্ড বিকজ, ফল। হ্যাঁ, বিকজ অফ লাইবর। লাইবর কাদের দ্বারা নির্ভর করে বা কাদের ডিসিশন নির্ভর করে? যারা ওই দেশের যারা বড় বড় সেন্ট্রাল ব্যাংকের ব্যাংক, ম্যানেজার। বড় বড় হ্যাঁ, ব্যাংক, না সেন্ট্রাল ব্যাংক না, ওই কমার্শিয়াল ব্যাংকস গুলা বা কমার্শিয়াল বড় বড়, ব্যাংক। হ্যাঁ হ্যাঁ, রাইট। সিটির সাথে একটা সেকেন্ড, একটা সেকেন্ড। আচ্ছা, তো এই ম্যাথটা আমরা সলভ করতেছি। 4 বছরের জন্য 5 মিলিয়ন ইউরো লোন নিছিল ফ্লোটিং রেটে। ভয় পাইতেছে ফ্লোটিং রেটটা বাড়বে। তো এই ফ্লোটিং রেটটা যেন না বাড়ে, বা ফ্লোটিং রেটের বাড়ার যে রিস্ক, এই রিস্কটাকে যেন মিটিগেট করতে পারি, যেন ফাইন্যান্সার কি কনসিডার করতেছে, একটা এফআরএ কনসিডার করতেছে, ফরওয়ার্ড রেট এগ্রিমেন্ট। কার সাথে? ইন্স্যুরেন্স কোম্পানির সাথে। ইন্স্যুরেন্স কোম্পানির সাথে কি চুক্তিতে এগ্রিমেন্টটা করতেছে? চুক্তিটা এটা আছে, যদি লাইবর রেট ফল করে, তাহলে টোটাল রেট থেকে যতটুকু ফল করছে তার ডিফারেন্সটা, ওই ডিফারেন্সটা যেই রেট হবে সেই রেটটা ইন্স্যুরেন্স কোম্পানিরে পে করবে। ধরে নেই লাইবর ফল করছে 1%, ইনিশিয়াল ইন্টারেস্ট ছিল 6.5%, লাইবর ফল করছে 1%, তাহলে কত রেট ডিফারেন্স ছিল? 5.5%, রাইট? 1 পয়েন্ট। ইয়েস। তাহলে টোটাল টাকার 5.5% ইন্টারেস্ট পেমেন্টটা, এটা সে ইন্স্যুরেন্স কোম্পানিতে পে করবে। ঠিক আছে, এটা হচ্ছে চুক্তি যদি লাইবর ফল করে। Conversely, the insurance company would pay to Firenze 70% of the difference between Firenze's initial. আচ্ছা, এটা হইতাছে উল্টাটা যদি হয়, মানে লাইবর যদি বাইরা যায়, তো লাইবর যদি বাইরা 8% হয়, তখন 8 থেকে 6.25 মাইনাস করলে থাকে 2.5%। তো 2.5% রেট ইন্টারেস্ট রেটটা, টোটাল যে টাকাটা লোন করছো ওটার 2.5% টাকা বের করব, এবং ওই 2.5% টাকা যত টাকা হবে তার 70% টাকা ইন্স্যুরেন্স কোম্পানি ফাইরেনজাকে পে করবে। ঠিক আছে, সো লাইবর ফল করলে ফাইরেনজা ইন্স্যুরেন্স কোম্পানির পে করতেছে, আর লাইবর রাইজ করলে ইন্স্যুরেন্স কোম্পানি ফাইরেনজারে পে করবে। তো ঘটনা এরকম হবে, একবার ও আরে পে করবে আর একবার ও এর পে পে। সো ফাইরেনজা টু ইন্স্যুরেন্স কোম্পানি কখন হবে, মানে ফাইরেনজা পে করবে ইন্স্যুরেন্স কোম্পানির কখন? যখন লাইবর ফল করে। আর ইন্স্যুরেন্স কোম্পানি টু ফাইন্যান্সারকে পে করবে কখন? যখন লাইবর বাড়বে। এখন কথা হইতেছে, স্যার এটা কি সবসময় হবে? না, এখানে কোশ্চেনে এগ্রিমেন্টটা বলা থাকবে, যে এগ্রিমেন্টটা কি, তারা কি মানে কি সে চুক্তিটা করছে, বা কি রকম ইয়াটা, নেচারটা কি। সো কোশ্চেনটা পইরা বুঝাটা ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট দেন ডুইং দ্য ম্যাথ। কোশ্চেনে উল্টা কথা লেখা থাকতে পারতো, তাহলে উল্টা ভাবে ক্যালকুলেশন হবে। কোশ্চেন যেহেতু এটাই বলছে, তারা চুক্তি এটাই করছে যে লাইবর ফল করলে ফাইরেন্সা ইন্স্যুরেন্স কোম্পানি পে করবে, তাই আমরা ম্যাথও দেখবো ও ইন্স্যুরেন্স কোম্পানি পে করতেছে। আর লাইবর বাড়লে ফাইরেন্সারে ইন্স্যুরেন্স কোম্পানি পে করবে, তখন ওইটাই ম্যাথে ওইটাই করবো, কারণ এটাই তাদের চুক্তিটা হয়েছে, বা এটাই তাদের এগ্রিমেন্টটা হয়েছে। আচ্ছা, এগ্রিমেন্ট উইল কস্ট 100,000 ইউরো। সো এগ্রিমেন্টটা ঢুকার সময় ফাইন্যান্সারে একটা কস্ট দিতে হবে, সেটা হচ্ছে 100,000 ইউরো। পেইড এট দ্য টাইম অফ দ্য ইনিশিয়াল লোন, ওই লোন নেওয়ার সময় তাকে ওই টাকাটা দিয়ে দিতে হইতেছে। হোয়াট আর ফাইন্যান্সার্স অ্যানুয়াল ফাইন্যান্সিং কস্ট নাও ইফ লাইবর রাইজেস অ্যান্ড ইফ লাইবর ফলস? তার মানে বলছে যে যদি ফাইন্যান্সার লাইবর বাড়ে বা কমে, তাহলে তার ফাইন্যান্সিং কস্ট কি হবে প্রত্যেক বছর বছর অ্যানুয়ালি? ফাইন্যান্সা ইউজেস 12% অ্যাজ ইটস ওয়েটেড অ্যাভারেজ কস্ট অফ ক্যাপিটাল। ওই যে ওয়াইকের কথা বলছে, ওয়াইক। ওয়াইক হইতেছে ওই যে কস্ট অফ ক্যাপিটাল, ওই যে আর ডিসকাউন্ট রেট বা যাই হোক ওইটা। ডু ইউ রিকমেন্ড দ্যাট ফাইরেনজা পারচেজ এফআরএ? তার কি এফআরএ পারচেজ করা ঠিক হবে? এটা ঠিক কিভাবে বুঝবো? আমরা যেই ক্যাশ ফ্লো গুলা পাবো, ওই ক্যাশ ফ্লো দিয়ে আমরা ইন্টারনাল রেট অফ রিটার্ন বের করবো, আইআরআর। ওই আইআরআর এর রেটের সাথে আমরা এই ওয়েটেড অ্যাভারেজ কস্ট অফ ক্যাপিটাল, এই রেটটাকে তুলনা করব। ওই তুলনা করার পর আমরা তখন রিকমেন্ড করতে পারবো
যে ফাইরেনজার এই এফআর এ পারচেস করা ঠিক হবে কি হবে না। ঠিক আছে, এই জন্য ওয়েটেড অ্যাভারেজ কস্ট অফ ক্যাপিটালের অ্যামাউন্টটা দিয়ে দিচ্ছে। ঠিক আছে, বুঝতে পারছি এটা? হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। আচ্ছা, তারপর গায়েব হয়ে যেতেছে। তো অ্যাজাম্পশন মানে ওই যে আমি লিখতাম মনে আছে যে হেন্স, ওইটা অ্যাজাম্পশনস। আচ্ছা সো আচ্ছা। প্রিন্সিপাল বোরোইং নিড এত টাকা, কত বছরের জন্য? 4 বছরের জন্য। হ্যাঁ। আর লাইবর তেলে কত রেট আছে এখন, এটা কিভাবে বের করছি? ও যে এখানে 6.5% বলা ছিল টোটাল রেট, আর আচ্ছা, স্প্রেড যদি 2.5% হয়, তাহলে 6.5 মাইনাস 2.5 উইচ ইজ 4%। তার মানে লাইবর রেট এখন 4% আছে এখন ইয়ার জিরোতে। ঠিক আছে, 4% ফিক্সড? ফিক্সড কেমনে হয়? লাইবর তো ফিক্স না। না, লাইফও ফিক্স না, বাট আমরা মাইনাস করে ফেলছি তো অলরেডি 6.5%। মানে এখন কত আছে 6.5। সেটা 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 জানতেছি। আচ্ছা আচ্ছা। কারেন্টলি 4% আছে, এটা কেমনে বের করলাম? 6.5% ছিল আমার ফ্লোটিং রেট টোটালটা, এর মধ্যে শুধু বলা আছে স্প্রেডটা, লাইবরে স্প্রেড তোমাকে হচ্ছে টু বলে নাই। পয়েন্ট ফাইভ হ্যাঁ আছে। হ্যাঁ, সো তার মানে বাকিটা অফকোর্স লাইবরের কারণে হয়েছে, এই জন্য 4%। কিন্তু এটা ফিক্স না, এটা পরবর্তী ইয়ারে বাড়তে পারে, কমতে পারে, আবার সেমও থাকতে পারে, তো আমরা জানি না। আচ্ছা আচ্ছা, বুঝতে মানে পারছি। আমরা তো ভবিষ্যৎ দেখতে পারতেছি না, জানি না। সো আচ্ছা, ব্যাংক স্প্রেড হইতেছে 2.5, এই যে 2.5 স্প্রেডটা যেটা 2.5, প্রপোর্শন অফ ডিফারেন্সিয়াল পেইড বাই এফআরএ 70%। ওই যে বলছিল না যে যদি বাড়ে তাহলে 70% টাকা দিবে। আচ্ছা, কস্ট অফ এফআরএ মানে এফআরএ ঢুকার জন্য কস্ট হইতেছে 100,000 ইউরো। যে বলছিল না এই এগ্রিমেন্ট উইল কস্ট। বেসিস পয়েন্টটা লেখা রাখছি কারণ বেসিস পয়েন্ট দিয়ে আমরা কথা বলবো। সো এক বেসিস পয়েন্ট মানে 0.01%, আর 50 বেসিস পয়েন্ট মানে এটারে 5 দ্বারা মাল্টিপ্লাই করলে যেটা হয়। ঠিক আছে, বেসিস পয়েন্ট বেসিস ওয়ান পয়েন্ট বেসিস কি পয়েন্ট ফিক্সড? হ্যাঁ এটা ফিক্স। বেসিস পয়েন্ট এক বেসিস পয়েন্ট মানে 0.01%। না, 50 বেসিস পয়েন্ট, বিকজ 50 বেসিস পয়েন্ট ওই লেখা আছে 50 বেসিস বাইন্ডিং। পয়েন্ট আমরা ইউজ করব, এই যে ইউজ করব, আচ্ছা আচ্ছা। মানে 50 বেসিস পয়েন্ট কোথাও লেখা নাই, এটা অঙ্কের মধ্যে আমরা আলোচনা করব কি হয়েছে। হ্যাঁ, আচ্ছা, মানে এই 1 বেসিস পয়েন্ট মানে 0.01%, এটা তো বুঝি, রাইট? হ্যাঁ। আচ্ছা, এইবার আসি কি বলছে, বাড়লে কমলে কি হয়। কেস 1, কেস 1, ঠিক আছে, প্রথম কেস। যদি এভাবে কোশ্চেন দেওয়া থাকে, ইফ লাইবর ফলস 50 বেসিস পয়েন্টস পার ইয়ার, এভাবে লেখাতে পারে। এখানে বলবে না কত পার্সেন্ট ড্রপ খাবে, এখানে জাস্ট বলবে লাইবর ফল করছে 50 বেসিস পয়েন্ট বা 60 বেসিস পয়েন্ট বা 100 বেসিস পয়েন্ট, যেটাই বলবে। ঠিক আছে, 100 বেসিস পয়েন্ট বললে 1% ড্রপ করছে, পুরো 1%। আর যদি 50 বেসিস পয়েন্ট বলে তাহলে 0.5% বা 0.5%। ওইটাই বোঝানোর জন্য আমি এখানে লিখছি। তুমি বলতে পারো বেসিস পয়েন্ট দিয়ে আমি রেট কিভাবে লিখতেছি, ফল কিভাবে করতেছি? আমি বেসিস পয়েন্টে কনভার্ট করেছি পার্সেন্টেজ। ঠিক আছে, বুঝতে পারছি এটা? আচ্ছা, বুঝতে সো পারছি। লাইবার যদি 50 বেসিস পয়েন্ট ফল করে, তাহলে এক্সপেক্টেড অ্যানুয়াল চেঞ্জ ইন লাইবার হইতেছে -0.50%। হ্যাঁ, লাইবার ইয়ার জিরো তো কত ছিল? 4%, তাই না? ওটা ওটা দেখাই তাহলে ভালো হয়, ম্যাথটাও দেখাইতে থাকি। ও এখানে তো বুঝবা না, দেখি একটা কাজ করে আবার টিউটোরিয়ালটা ওপেন করি, রাইট? টিউটোরিয়ালটা করি, কত নাম্বার টিউটোরিয়াল? 6 নাম্বার নাকি? দেখি। 8 নম্বর টিউটোরিয়াল। না, কি 6 দেখো? এই যে হ্যাঁ, 6 এটাই টিউটোরিয়াল। এটাই। আচ্ছা, সো ইয়ার জিরোতে লাইবার কত ছিল? 4%, রাইট? বুঝছি না? হুম হুম। আচ্ছা, তাহলে ইয়ার 1-এ যদি 50 বেসিস পয়েন্ট ফল করে তাহলে লাইবার কত হবে? এইটা মাইনাস আর দিব না, প্লাস কেন দিব? কারণ অলরেডি এটা মাইনাস হয়ে আছে। ঠিক আছে, বুঝতে পারছি? আচ্ছা, এই যে 3.5, তারপরের বছর আবার ড্রপ করবে, তাই না? আচ্ছা আচ্ছা, এটা তো বুঝছি। বুঝছি বুঝছি।
ঠিক আছে, তারপর বলছে আবার 0.5% ড্রপ করে, তারপর বলছে আবার 0.5% ড্রপ করে। ঠিক আছে, আর ব্যাংক স্প্রেড কত ছিল? 2.5%, রাইট? এই যে এটা, এটা পয়েন্ট তো ফাইভ। এটার তো কোনো ফল্ট না, এটা যা তাই, রাইট? হ্যাঁ, স্প্রেড তো ফিক্স। হ্যাঁ, স্প্রেড ফিক্স, রাইট। ঠিক আছে, তাহলে টোটাল ইন্টারেস্ট রেট অ্যাপ্লিকেবল কত হইতেছে? এই দুটো যোগফল, তাই না? এই দুটো যোগফল না ইন্টারেস্ট রেটের? হ্যাঁ, এটা তো বুঝছি। বুঝছি বুঝছি। 6.5%। 7। ও ইয়া নেয় নাই আর কি। দেখেন এই যে এই জিনিসটা, এই যে এটা হয়েছে, বুঝতে পারছি? দশমিক মানে ডেসিমালের পরের প্লেস গুলা নেয় নাই আর কি। ঠিক আছে, এটা তো বুঝছি। বুঝছি। আচ্ছা, এতক্ষণ আমরা কি করলাম? ইন্টারেস্ট রেটটা ক্যালকুলেট করতেছিলাম, এখন আমরা কি করব? ফান্ডস রেজ। হ্যাঁ, দেখবো ফান্ড কত রেজ করছে, সো ফান্ডস রেজ। সো ইয়ার জিরোতে কত টাকা ফান্ড রেজ করছে? আচ্ছা, এটা একটু হিসেব নিয়ে আসে, সমান সমান নিয়ে আসে, এটা ভালো হবে। হ্যাঁ, এবার তুমি আমাকে So, কত টাকা ফান্ড রেজ করছিলাম? 5 মিলিয়ন। 5 মিলিয়ন ইউরোস, রাইট? আর এক্সপেক্টেড ইন্টারেস্ট পেয়েবল, এক্সপেক্টেড ইন্টারেস্ট। এক্সপেক্টেড কেন? কারণ ইফ লাইবার ফলস, আমি এক্সপেক্ট করতেছি চেঞ্জ কত হবে। তো প্রথম মাসে তো অফকোর্স আমি কোনো ইন্টারেস্ট দিব না, কারণ এটা তো মাত্র প্রথম বছর, তো মাত্র আমি টাকা উত্তোলন করছি, আমার এক্সিকিউট হবে কবে? পরের বছর থেকে, রাইট? এটা তো বুঝতে পারছি, রাইট? হ্যাঁ, বুঝছি। আচ্ছা, তো ইন্টারেস্ট রেট টাইমস কি হবে? ইন্টারেস্ট রেট। ইন্টারেস্ট টাইমস প্রিন্সিপালস, রাইট? তো এখানে কার সাথে কার মাল্টিপ্লাই হবে? নেগেটিভ। আচ্ছা। আচ্ছা, এটা সহজ। এই যে আমার প্রিন্সিপাল অ্যামাউন্ট এটা, রাইট? মাল্টিপ্লাই করবো কার সাথে? এই যে ইন্টারেস্টের সাথে, দেখছো? এটাই। ইন্টারেস্ট রেট 6.50। হ্যাঁ, এটা অ্যাপ্লিকেবল না? এটাতে অ্যাপ্লিকেবল, এই যে প্রথম বছরের জন্য। আমি 5 মিলিয়ন ইউরো নিছি, এটার কাছে আমাকে ইন্টারেস্ট দিতে হবে না? কত টাকা ইন্টারেস্ট দিতে হবে? পরের বছর থেকে দিতে হবে ইন্টারেস্ট, এই বছর তো দিব না, পরের বছর থেকে দিব না? পরের বছর কত টাকা তাইলে ইন্টারেস্ট দিতে হবে? ইন্টারেস্টের যেটা, সেটার উপর ইন্টারেস্ট দিতে হবে। 6%। 6%, হ্যাঁ। পরের বছর। ইয়ার জিরো থেকে ইয়ার 1 পরের বছর। বুঝতে পারছি? কোনো কথা বলবো না। বুঝছি বুঝছি বুঝছি। তাহলে আচ্ছা। তার পরের ইয়ার কত তাহলে টাকা দিব? 5.5। এটার 5.5%, সো এইভাবে টান দিলে আমরা পাই যেতেছি। 7। তারপর আসবে সরি, এটা এটা 5। এটা ফিক্স করতে হবে, বারবার ভুলে যেতেছি ফিক্স। আচ্ছা।
তারপর হচ্ছে 2.5। বুঝছি। আচ্ছা, এগুলো আমাকে পে করতে হবে, সো এগুলা নেগেটিভ ক্যাশ ফ্লো, রাইট? পে করতে হবে। এগুলো ইন্টারেস্ট পেমেন্ট না, আমাকে পে করতে হবে না এগুলা। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারতেছি। বুঝতে ওটা পারছি। মাইনাস পাবো। ঠিক আছে। আচ্ছা। আচ্ছা, এবার আসি এফআরএ এগ্রিমেন্ট। হ্যাঁ, এফআরএ, এফআর এর জন্য আমার কি করতে হচ্ছে? এফআরএ এগ্রিমেন্টে ঢুকার জন্য প্রথম বছরই আমাকে, প্রথম মানে ইনিশিয়েশনের সময় আমাকে 1000 ইউরো দিতে হয়েছিল না? কস্ট দিতে হয়েছিল না এটা? হ্যাঁ, বুঝছি। হুম, সেটা আমার দিতে হচ্ছে, সেটা মাইনাস দিয়ে লিখবো। এটা হচ্ছে প্রথম, মানে যখন আমি লোনটা নিচ্ছি তখন আমাকে 1000 ইউরো দিয়ে দিতে হয়েছে তাকে, যখন কন্ট্রাক্টে ঢুকছি। এরপরে যত বছর গেছে, এখন ঘটনাটা ঘটবে। ম্যাথের চ্যালেঞ্জটা হইতেছে এই সব জায়গায় কি হবে, এই জায়গার ক্যালকুলেশনটা কি হবে, এটাই হইতেছে পুরো ম্যাথের চ্যালেঞ্জ, বাকি সবকিছু ইজি। স্যার একটু 1 মিনিট সময় দিবেন কিন্তু, প্লিজ। পজে দিচ্ছি, পজে দিচ্ছি স্পেকটা। আচ্ছা, চ্যালেঞ্জটা হইতেছে এফআরএ যে পেমেন্ট গুলা পরের বছর, মানে এক বছর, প্রথম ইয়ার ওয়ান ইয়ার টু, এইটা ক্যালকুলেট করাটা হইতেছে চ্যালেঞ্জ, মানে এইটাই বের করাটা চ্যালেঞ্জ, বাকি সবকিছু ইজি। এইখানের অ্যামাউন্টটা কত হবে? এখন আসতে হবে ওই যে উপরে যে এগ্রিমেন্টটা করছিলাম, ওই এগ্রিমেন্ট। কি এগ্রিমেন্ট করছি? যদি লাইবর ফল করে, যদি লাইবর ফল করে তাহলে ডিফারেন্সটা, ফল থেকে ইনিশিয়াল ইয়ার ডিফারেন্সটা, ওই ডিফারেন্সটা যত রেট হয়, ইনিশিয়াল ক্যাশ ফোর অত পার্সেন্ট, অত রেটটাই আমি এফআরএ কে বা এফআরএ এগ্রিমেন্ট যার সাথে করছি তাকে আমার পে করতে হবে। তো লাইবর ফল করছে কত? 0.5%। এবার আসি, এই দেখো লাইবর ফল বাই কত পার্সেন্ট? পয়েন্ট পয়েন্ট ফাইভ ফাইভ পার্সেন্ট তো 0.5% ফল করছে, তার মানে 0.5%। হ্যাঁ, এই যে এই 0.5%ই, 0.5% যত যত টাকা হয় অত টাকা আমার তাকে ফেরত, মানে তাকে পে করতে হবে, যে যার সাথে এগ্রিমেন্ট করছে। ইন্স্যুরেন্স কোম্পানিকে আমাকে অত টাকায় পে করতে হবে। কত টাকা, কত ফল করছে? 0.5%। তো 0.5% আমাকে তাদেরকে পে করতে হবে। বুঝতে পারছি? হ্যাঁ। ইনিশিয়াল থেকে যত যত যতটা ফল করছে, ইনিশিয়াল থেকে কে কত টাকা ফল করছে এটা কিভাবে বের করব? এইটা, এটার ডিফারেন্স, এটা, এটার ডিফারেন্স, এটা, এটার ডিফারেন্স। ঠিক আছে, বুঝতে পারছি? এটার থেকে এটার ডিফারেন্স। এটা ইনিশিয়াল, দিস ইজ দি ইনিশিয়াল। এটা অ্যারো দিয়ে দেখাই দিই। ইনিশিয়াল থেকে প্রত্যেক ইয়ারের ডিফারেন্স, প্রত্যেকটা ইয়ারের ডিফারেন্স, ইনিশিয়াল থেকে প্রত্যেকটা ইয়ারের ডিফারেন্স। তো প্রথম ইয়ারের ডিফারেন্স কত? আচ্ছা, এখানে অ্যাকচুয়ালি একটা ইয়া করা উচিত, আহ, আরেকটা কলাম করা, রো করা উচিত। ডিফারেন্স ফ্রম দি ইনিশিয়াল। সো এটা নাই কোনো ডিফারেন্স, এখান থেকে ডিফারেন্স শুরু হবে, মাইনাস এইটা। এটা ফিক্স করবো। আচ্ছা, মাইনাস কেন দিচ্ছি ব্র্যাকেটে? ব্র্যাকেটে পরে মাইনাস, পরে বুঝাচ্ছি কেন ব্র্যাকেটে মাইনাস। সো এটার থেকে এটা ডিফারেন্স এত, তেমনি ভাবে এটার থেকে এটা ডিফারেন্স কত? 1%, তাই না? এটা তো বুঝতেছি, রাইট? হুম হুম, টান দিই। ঠিক আছে, বুঝছি না কি হয়েছে এই জায়গায়? বুঝছি।
এই জিনিসটা তোমার ফ্যাকাল্টি করে না, আমি করে দিতেছি বুঝার জন্য। ঠিক আছে, বুঝতে পারছি। এখানে যা ডিফারেন্স হবে সেটার সাথে আমরা এটা মাল্টিপ্লাই করলে যা পাবো এটাই হচ্ছে এফআরএ কে আমাকে দিতে হবে। যদি এফআরএ কে আমাকে পে করতে হবে তার মানে আমার ইন্টারেস্ট, এখানে আমার মাইনাস ফিগার চাই। এই যে এটার সাথে এইটা, এটা তো ফিক্স করে দিব, কিন্তু এটা, এখন এই টাকাটা তো আমার পে করতে হবে তাই না, পে করলে আমার মাইনাস দরকার। সো আমি যদি এখানে মাইনাসটা দিয়ে দিই, তারপর নিচে অটোমেটিক মাইনাস এসে পড়তেছে। আর যদি এটা ফলো করি সব সবগুলাতে মাইনাস থাকে, তা আমার জন্য ভালো। এখন যদি আমি টান দিই, দেখছ? আচ্ছা, এবার একটু পজ করে। হ্যাঁ, দাঁড়াও, বড় করি, হ্যাঁ। হুম, বলো। ও তুমি কি ইয়া করবা মানে খাতায় চলছে তুলবা? চলছে। হ্যাঁ আচ্ছা হ্যাঁ। আচ্ছা, পজ দিই। আচ্ছা, এখানে যত নেগেটিভ ফিগার আছে সবই কি তোমার টাকার আউটফ্লো বা মানির আউটফ্লো হয়েছে, এই জন্য নেগেটিভ। আর পজিটিভ গুলা কি তোমার টাকার ইনফ্লো হয়েছে, মানে তুমি পাইছো, তোমার কাছে আসছে। আচ্ছা। চতুর্থ বছরে তোমাকে টাকা, তুমি লোনের টাকাটা তাকে ফেরত দিয়ে দিতেছো না, তো ওই টাকাটা তোমার হ্যাঁ। আউটফ্লো হয়েছে, এই জন্য নেগেটিভ। সো আমরা এখন পুরাটারই যোগফল নিই। এটা আনতে, So, এটা হচ্ছে আবার টোটাল ক্যাশ ফ্লো। এই ক্যাশ ফ্লো হয়েছে আমার এই বছর থেকে এই বছর পর্যন্ত। ওরা কি ক্যাশ এক- ফ্লো তো নেগেটিভ দিয়ে রাখছে? হ্যাঁ, ক্যাশ ফ্লো নেগেটিভ থাকবে। ক্যাশ ফ্লোতে নেগেটিভ কেন দিছে, এইটা আমার ইনফ্লো হয়েছিল ইয়ার জিরোতে, এগুলা সব আমার আউটফ্লো হয়েছে। ঠিক আছে, বুঝতে ফার্স্টে পারছি। বাট ফার্স্টে আমরা 5 মিলিয়ন থেকে 100,000টা মাইনাস করছি। তারপর হ্যাঁ, আবার 300,000 থেকে 25,000 প্লাস। ও আচ্ছা, ক্যাশ প্লাস ক্যাশ কই ফ্লো করছিস, টোটাল ক্যাশ। এগুলা তো সব মাইনাস আকারে আছে না, এগুলা সব প্লাসই করছে ডিরেক্ট। হ্যাঁ, কারণ ও তো, ওরা তো মাইনাসই আছে, আউটফ্লো তো পর মাইনাসই আছে তাই না। আচ্ছা আচ্ছা। পরে টোটাল ক্যাশ ফ্লো পেয়েছে। আচ্ছা, প্লাস টোটাল ক্যাশ। টোটাল ক্যাশ ফ্লো হইতেছে আমার আমার ক্যাশ ফ্লোটা আমি কিভাবে মানে দিছি, প্রথমে পাইছি, এরপরে সব সময় খালি পে করতেছে পে করতেছে পে করতেছে, রাইট? এটাই বুঝাইছে, বুঝতে পারছি। আচ্ছা, এবার কি ক্যালকুলেট করছি, আইআরআর। আরেক নাম কি, অল ইন কস্ট, এটার এআইসি, রাইট? এআইসি। আইআর কিভাবে ক্যালকুলেট করছি, আইআর চাইলে আইআর এর ফর্মুলা আছে ডিরেক্ট, আইআরআর। দেখছো? 7% হইবে। 7%, এটাই আসছে। না, আপনি ক্যালকুলেট করবেন কিংবা করবেন না? হ্যাঁ, আমি বলি এক্সেলে ফর্মুলা আছে, আমি তোমাকে ফর্মুলাও দেখাবো। আমি তোমাকে ইন্টারপোলেশন তোমাকে দেখাই নাই, সো ইন্টারপোলেশন দেখাবো না। তোমাকে দেখাবো যেটা, সেটা হইতেছে ক্যালকুলেটর ইউজ করে কিভাবে সলভার মেথডে আইআরআর ক্যালকুলেট করা যায় বাই আচ্ছা ইউজিং ক্যালকুলেটর। হ্যাঁ, আচ্ছা। তুমি ওই যে দেখাইছিলাম না ভিডিও ক্যালকুলেটরের, হ্যাঁ ওই হ্যাঁ ওই ক্যালকুলেটর ইউজ করো, রাইট? হ্যাঁ হ্যাঁ, ওটাই। আচ্ছা, ও, এই যেখানে আইআরআর ক্যালকুলেশন করা দেখাইছে, কিন্তু তুমি হয়তোবা বুঝতেছো না কিভাবে করছে। সো আমি ক্যালকুলেটরে দেখাবো কিভাবে করছে। আচ্ছা, আইআরআর ক্যালকুলেটরে একটা দেখালে তো সবগুলো দেখানো হয়েছে, রাইট? অন্যগুলো তো সেম ওয়েতেই করছে, রাইট? হ্যাঁ তো আইআরআর ক্যালকুলেশনটা আমরা একটু লাস্টে যা দেখি, ক্যালকুলেটর সলভার, এটা খুবই সহজ মেথড। সলভার মেথড আচ্ছা কিভাবে করে, খুব ইজি মেথড। আমরা একটা কাজ করি, আমরা বাকি যে দুইটা কেস ওইটাকে, ওই দুইটা কেস আগে শেষ করি, রাইট? আচ্ছা। সো সেকেন্ড কেস কি বলছে,
সেকেন্ড কেস বলছে যে ইফ লাইবর রাইজেস, যদি বাইরা যায় তখন কি হবে। পুরোটারে কপি করি। কেস টু, তো লাইবার বলছে বাইরা যাবে, বাইরা যাবে কত পার্সেন্ট, 50 বেসিস পয়েন্ট বাড়বে ইফ লাইবার, লাইবার রাইজেস, রাইট? 50 বেসিস পয়েন্ট, 50 বেসিস বাড়া মানে এই যে এত বেসিস পয়েন্ট পজিটিভ হবে, রাইট? এটাই থাকবে, পজিটিভ থাকবে। সো এটারে একটা কাজ করি, গ্রিন করে দিই যেন বুঝতে সুবিধা হয়। ঠিক আছে, পজিটিভ হবে, ঠিক আছে, এতটুকু তো বুঝছি, এটা তো বুঝছি। আর লাইবার ফার্স্টে কত ছিল, 4%। লাইবার যদি প্রত্যেক বছর বাড়ে তাহলে যোগ করতে হবে। ও, এটার সাথে এটা যোগ, এটারে কেন ফিক্স করছি ভুল করে, এটারে ফিক্স করছি, sorry, এটারে ফিক্স করতে হবে। সো লাইবার বাড়তেছে প্রত্যেক 4 থেকে 4.5, 4.5 থেকে 5, 5 থেকে 5.5, 6 বাড়তেছে। ব্যাংক স্প্রেড সব সময় সমান থাকবে। ইন্টারেস্ট রেট কি হবে, এই যে এই দুইটার যোগফল, তাই না? হ্যাঁ। আচ্ছা, আর ডিফারেন্স, এটা থেকে এটা ডিফারেন্স, এটা থেকে এটা ডিফারেন্স, এটা থেকে এটা ডিফারেন্স, এটা থেকে এটা ডিফারেন্স। যেহেতু ডিফারেন্স, এটা থেকে এটা ডিফারেন্স, ঠিক আছে। এটা পজিটিভ কেন রাখছি, কারণ আমরা জানি কি বলছিলাম, যে লাইবর যদি বাড়ে তাহলে কোম্পানি আমারে পে করবে, তাই না? মনে আছে? কোম্পানি পে করবে। কোম্পানি থেকে আমি টাকা পাবো, কোম্পানিরা আমি পে করবো না, মানে ইন্স্যুরেন্স কোম্পানি রে আমি পে করতে হবে না, কোম্পানি উল্টা আমারে পে করবে। এটাই বলছিলাম না কোশ্চেনে, কোশ্চেন এটা বলা ছিল না? হ্যাঁ হ্যাঁ বলছি। মনে হয় বলা ছিল, কিন্তু মানে এত সময় ধরে কোশ্চেন তো এই জন্যই বলছে যে 70%। 70%, মানে এই রেটে, এই রেটে যা টাকা হবে ওই টাকার 70%, এই রেটে যেই পাবো, যেটা পাবো সেগুলার 70%। ঠিক আছে, বুঝতে পারছি। এই রেটে পাচ্ছি আমরা এত টাকা, এত টাকার 70% দিবে, আমরা একটু পরে 70% দিয়ে মাল্টিপ্লাই করবো। হ্যাঁ, বুঝতে পারছি। আচ্ছা, তো এইগুলা পাই, সেখানে আর এটা দিলাম। আর ফান্ড এটা তো ওই যে ছিল, এটাই তো ছিল। এক্সপেক্টেড ইন্টারেস্ট, তো এটা যেরকম আছে এরকম হয়ে আছে, এটা মাল্টিপ্লাই। এক্সপেক্টেড ইন্টারেস্ট তো বুঝতে পারছি, মূল টাকার প্রিন্সিপাল অ্যামাউন্টের প্রত্যেক বছর যা ইন্টারেস্ট পাচ্ছি সেটার সাথে মাল্টিপ্লাই হচ্ছে, ঠিক আছে, এটা তো বুঝছি, রাইট? এফ আর এ, এখানে খেলা। এফ আর এ প্রথম বছর কত টাকা দিছিলাম, এই যে মানে ইয়ার জিরোতে এই টাকাটা, পরের বছর যেহেতু লাইবর বাড়তেছে, এফ আর এ বা ইয়া, ইয়া ওই যে কি জানি বলে, ইন্স্যুরেন্স কোম্পানি উল্টা আমাকে পে করবে। তো টোটাল প্রিন্সিপালের লাইবরের যে চেঞ্জ ডিফারেন্স, ইনিশিয়াল ডিফারেন্স, সেটার যে মাল্টিপ্লাই করলে যে টাকাটা হয় সেই টাকার কত পার্সেন্ট আমাকে দিবে, 70%। 70% এই যে আমি এখানে বের করে রাখছি। So, এই এতটা, এবং ঠিক এই সেম জিনিসটাই সব ক্ষেত্রে এফেক্টিভ। বুঝতে পারছি, দেখো কিভাবে হয়েছে।
এই টাকাটা কিভাবে পাইছি? আচ্ছা, এই টাকাটা কিভাবে পাইছি? কার সাথে কার মাল্টিপ্লাই করছি? আচ্ছা, সো থ্রি আচ্ছা হান্ড্রেড আচ্ছা, দাঁড়াও ফিফটি দাঁড়াও 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 দেখতেছি। ওটা বেশি উপরে চলে গেছে, তো এটা নামায় আমি। এই যে এই ইনিশিয়াল লোন থেকে, রাইট? ঠিক আছে, আচ্ছা হ্যাঁ। তো এই টাকাটা কিভাবে পাইছি আমরা? কোন টাকাটা? 350,000। 360,000 কই পাইলাম? 350,000, থ্রি এটা কোথা ফিফটি থেকে পাইছেন? থাউজেন্ড তো ইজি, এটা তো ইজি, এটা তো সহজ। এটা পাইছি যে, আবার সেভেন এটা পার্সেন্ট এখানে মাল্টিপ্লাই করে। সব এটা ধরে নিচ্ছি। হ্যাঁ, এটা পাইছি যে যে ইন্টারেস্টটা পাচ্ছি সেটার সাথে আমরা মাল্টিপ্লাই করছি যেই টাকা লোন নিছিলাম, ওই টাকা, ওইটাই প্রত্যেক বছরে যত ইন্টারেস্ট আমরা পাইছি প্রত্যেক বছরের সাথে আমি মাল্টিপ্লাই করছি, রাইট? এভাবে পাইছি সবগুলো। 7.5, তারপর হ্যাঁ, এইট এটার সাথে টু এটা হান্ড্রেড মাল্টিপ্লাই রাইট? হইতেছে, হ্যাঁ। এটার সাথে এটা মাল্টিপ্লাই হইতেছে, এটার সাথে এটা মাল্টিপ্লাই হইতেছে। হ্যাঁ, বুঝছি। আচ্ছা, এটার করে সাথে এটা দেখি। মাল্টিপ্লাই হয়ে এটা আসতেছে, এটার সাথে এটা মাল্টিপ্লাই হয়ে এটা আসতেছে, এটার সাথে এটা মাল্টিপ্লাই হয়ে এটা আসতেছে, এটার সাথে এটা মাল্টিপ্লাই হয়ে এটা আসতেছে। ঠিক আছে। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। এফ আর এ, কেন পজিটিভ হইতেছে? কারণ ওই যে লাইবর রেট বাড়ছে, বাড়লে আমারে পে করবে। কত টাকা পে করবে? যে ডিফারেন্সের সাথে এটা মাল্টিপ্লাই করার পর যা আসে, ওটার উপর আবার 70%, ওটার 70% দিবে, ফুল টাকা দিবেন। এই জন্য এটার সাথে এটা মাল্টিপ্লাই করে যে টাকাটা পাবো সে টাকার 70% দিবে, 70%। পুরো টাকা প্রিন্সিপালের দিবেন সাথে না। আবার 70% মাল্টিপ্লাই। হ্যাঁ হ্যাঁ, এবং এটা এভাবে কন্টিনিউ হতে থাকবে আবার সেম। এটার 1% যত হয় তার 70%, এটার 1.5% যত হয় তার 70%, এটার 2% যত হয় তার 70%, এবং লাস্ট ইয়ারে যায় আমরা পুরো টাকা ব্যাক করে দিই। এবং আমাদের ক্যাশ ফ্লো হয় এরকম। এবং এই ক্যাশ ফ্লোর জন্য আইআরআর আসে, সেটা আইআরআর আসে 7.458। সো আইআরআর এখানে 7.092 ছিল, কম ছিল, এখানে একটু বেশি। ঠিক আছে। আচ্ছা, আচ্ছা, আর কিছু আছে? ও যদি নো চেঞ্জ হয় লাইব্রেরি, দেখি লাইব্রেরি কোনো চেঞ্জ নাই, করে দেখি এটা। যদি লাইব্রেরি কোনো চেঞ্জ না হয়, তো কেস 3, ইফ নো চেঞ্জ ইন লাইব্রেরি, কোনো চেঞ্জ নেই, রাইট? কোনো চেঞ্জ না মানে এটা ডিরেক্ট জিরো। এটা ডিরেক্ট জিরো হলে এটা, সব সেম থাকবে। হ্যাঁ, সব সেমই থাকবে। তো এটা ফিক্স করে দেবে, কোনো চেঞ্জ হবে না। প্রত্যেক বছরই 4%, প্রত্যেক বছর 4% থাকলে আমার ডিফারেন্সিয়াল কিছু পাচ্ছি না। ডিফারেন্সিয়াল যদি কিছু না পাই, তার মানে আমার জাস্ট ইন্টারেস্ট পেমেন্টে হইতেছে, এফআরএ তে কোনো এফেক্ট হইতেছে না। কেউ কারোর দিতেছে না, কেউ কারোর নিতেছেও না, কারণ চুক্তি কি হয়েছিল আমার, এগ্রিমেন্ট কি হয়েছিল? যদি বাড়ে, লাইবর বাড়লে তুই আমারে দিবি, আর লাইবর ফল করলে আমি তোরে দিব। ঠিক আছে, বুঝতে পারছি? বুঝতে পারছি। এখানে amount-টা, এটা তো চলে গেছে।
এরপরে এই যে 10,000 টাকাটা আমরা দিচ্ছিলাম, বাকি সবকিছু ঠিক আছে। So, এটা যদি হয় এখানে পজিটিভ পাচ্ছি। আচ্ছা, এগুলো সব নেগেটিভ হবে, ভুলে পজিটিভ আসছে, হ্যাঁ, কারণ এই ইন্টারেস্টটা তো আমাকে তো পে করতে হবে, তাই না? এফ আর এর সাথে মাল্টিপ্লাই হয়ে গেছে, বুঝছো? উল্টা পাল্টা আসতেছে। আহা, মানে মাউস ছুঁইটা, আল্লাহ রে। প্রত্যেক বছরই সেম, এবং সেম শুধু হলে হবে না, মাইনাস থাকতে হবে। ইন্টারেস্টিংলি দেখো, মানে এই ক্ষেত্রেও যখন আমার কোনো মানে কিছু আসতেছে না, মানে আমার এফআরএ ইয়া হইতেছে না, অ্যাপ্লিকেবল হচ্ছে না, বা এফআরএ এক্সারসাইজ হইতেছে না, তারপরে দেখো আইআরআর 7.092 আসছে। আবার প্রথমেও 7.092 আসছে, কিন্তু আমরা দেখি এটারে 4 ডেসিমেল কইরা দেখি, 4 ডেসিমেল করে দেখি, 7.0917, এটা দেখি 7.096, এই যে ডিফারেন্সটা এখানে খেয়াল করা যাচ্ছে, রাইট? 0917, কত জিরো, আল্লাহ সেমই আসতেছে। যাই হোক, হ্যাঁ, আচ্ছা এটা আমরা আচ্ছা, একটু পাইছি রেজাল্ট। লাইভর রাইজ একটু যাবেন। টোটাল ক্যাশ ফ্লোতে আপনি মাইনাস টোটাল ক্যাশ ফ্লো তো মাইনাস দিছি কেন, মানে বুঝিনি কথা, আবার বলুন। লাইভর রাইজে পরেরটা, এটা না, পরে 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 স্ক্রল করে, হ্যাঁ এটা এটা টোটাল ক্যাশ ফ্লোতে 3325 মাইনাস দিচ্ছে, এক্সপেক্টেড ইন্টারেস্ট আর একবার। এই যে এটা মাইনাস কেন? হ্যাঁ, না না, এই যে টোটাল ক্যাশ ফ্লোটা 332,500 এটা আসছে। এটা কেন আসছে? হ্যাঁ, কেমনে আসছে মাইনাস করে? মাইনাস তো এগুলো ছিল, এর সাথে আমি প্লাস করছি এটা। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। আমার পে করতে হইতেছে এত, যার থেকে লোন নিছি তার এত টাকা পে করতে হইতেছে, হ্যাঁ, আর এই টাকাটা আমি পাইতেছি, ইন্স্যুরেন্স কোম্পানি এই টাকাটা আমাকে দিচ্ছে। কারণ চুক্তি হয়েছিল কি, এগ্রিমেন্ট ছিল কি, লাইবর যদি বাড়ে তাহলে ইন্স্যুরেন্স কোম্পানি আমার পে করবে। ইন্স্যুরেন্স কোম্পানি আমার এই যে টাকাগুলো পে করতেছিল, আর আমি যার থেকে লোন নিছিলাম, যে ব্যাটার থেকে, যে ব্যাংক থেকে, ওই ব্যাংকরা আমার এই টাকাগুলা ইন্টারেস্ট পেমেন্ট দিতে হইতেছিল। আচ্ছা, ওই মাইনাসে প্লাসে মাইনাস হচ্ছে এভাবে? মাইনাসে প্লাসে কোনটার কথা বলতেছে, মাইনাসে প্লাসে মাইনাস এটাই হচ্ছে? এটাই 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 এক্সপেক্টেড ইন্টারেস্ট পরে হ্যাঁ, 330। এক্সপেক্টেড ইন্টারেস্ট রেট, ইন্টারেস্টটা তো আমি পে করতেছি না, এই জন্য আমি মাইনাস দিছি, কারণ এগুলো আমার চলে যাচ্ছে ক্যাশ আউটফ্লো, ক্যাশ আউটফ্লো। তারপর ক্যাশ আউট, 7,500 ক্যাশ পরে। এটা ক্যাশ ইনফ্লো, ক্যাশ ইনফ্লো ফ্রম ইন্স্যুরেন্স, অর স্ল্যাশ দিয়ে এফআরএ লিখতে পারি। এফআরএ এগ্রিমেন্ট অনুযায়ী আমি ইন্স্যুরেন্স কোম্পানি থেকে বা এফআরএ থেকে আমি ক্যাশ পাচ্ছি। এই হলুদ গুলা জাস্ট, নট এটা, এটা না, জাস্ট হলুদ গুলা, এই যে আচ্ছা এইগুলা জাস্ট, আচ্ছা। হ্যাঁ। এটা তো আমি এফআরএ এগ্রিমেন্টে ঢুকার জন্য আমাকে টাকাটা দিতে হয়েছে, আর এফআরএ এগ্রিমেন্টে লাইবার, ঢুকতে পারতাম না, হ্যাঁ। আচ্ছা, আর লাইবার ফলে কি হচ্ছে উপরে উপরে? এই যে ফলেও তো তোমার তাও এক্সপেরিয়েন্স ইন্টারেস্ট দুইটা আমাকে দুইটা দিতেই হয়। নেগেটিভ মিশছে আছে। আর এটাও যেহেতু দিতে হইতেছে তাই নেগেটিভ, কারণ এটা আমার পে করতে আচ্ছা, হইতেছে। স্যার নেগেটিভ নেগেটিভ প্লাস। এটা ক্যাশ আউটফ্লো, আর এটা হইতেছে, এটাও ক্যাশ আউটফ্লো হবে, আউটফ্লো ডিউ টু লাইবর, ডিউ টু লাইবর ফল, আর এটা কি হবে,
ডিউ টু লাইবর প্রাইস। বুঝছি। আর ইকুয়ালে ইকুয়ালে ইকুয়ালি হয়েছে। ইকুয়ালে তো এই যে কিছু নাই, এটা খালি। পে করতে হয়েছে এক্সপেক্টেড ইন্টারেস্ট। আচ্ছা আচ্ছা, 325 আর 5,000। আচ্ছা আচ্ছা আচ্ছা। তোমাকে যেটা করতে হবে মানে এই ম্যাথটা মানে ক্লাসটা শেষ হওয়ার পর এখনই পয়সা করতে হবে, তা না হলে জিনিসটা মানে মাথায় ঢুকবে না ঠিক মতো। তুমি যদি এখনই একটু কষ্ট করে করো, হ্যাঁ। তুমি তুমি তিনটা না আমি বলি, তুমি জাস্ট এই কেস ওয়ানটা করে রাখো বাসায়, বাকি দুইটা কালকে বা একটু টুমরো মর্নিং করো, অসুবিধা নেই, রেকর্ডিংটা দেখা ইউ ডু ইট। তুমি আচ্ছা জাস্ট কেস ওয়ানটাই আজকে রাতে করে ফেলো, বাকিটা তুমি পরে দেখবো, অসুবিধা নেই, ঠিক আছে? তুমি অ্যাকচুয়ালি একটা বুঝলে কেস ওয়ানটা যদি ঠিক মতো বুঝে ফেলাও না, বাকি দুইটা পানি না, মানে একই সহজ জিনিস। খালি কেস ওয়ানে ফল করছে দেখা আমার টাকা দিতে হইতেছে, আউটফ্লো হইতেছে তাই মাইনাস। আর এটা যেহেতু বাইরে গেছে রাইস করছে, তো আমি টাকা পাই। আর এটা তো কিছুই হয় না। ফল্ট 0 0। হ্যাঁ, কিছুই হয় না যেহেতু আচ্ছা, এবার ওই আইআর ক্যালকুলেশনটা দেখায় ক্যালকুলেশন আচ্ছা। দেখাচ্ছি। আচ্ছা, প্রথম ভ্যালুটা কত ছিল বলো? 4,900,000। তাই না? হ্যাঁ, তারপর হ্যাঁ। মাইনাস, রাইট? নেগেটিভ, হ্যাঁ, 325,000। 325, 1 2 3, রাইট? হ্যাঁ, তারপর নিচে ডিভাইডেড গিয়ে বাই ব্র্যাকেট ওয়ান প্লাস 1। ওই আইআর একটা বের করছো অ্যালফা দিয়ে, এই যে এক্স, হ্যাঁ, এই যেটা আনলাম। সো এটার উপর কোনো পাওয়ার নাই, রাইট? বছর আচ্ছা একে তো কোনো পাওয়ার নেই, সো পাওয়ার ওয়ান দিলে যে কথা, পাওয়ার না দিলে একই কথা, রাইট? তারপর আবার আচ্ছা। মাইনাস, রাইট? তারপর 325, আবার না এটাই তো, রাইট? হ্যাঁ হ্যাঁ, এটা। ওয়ান প্লাস এক্স, এটা ইয়ার টু, সো আমরা পাওয়ার টু দিব, ঠিক আছে? মাইনাস আবার কত, এটাই, রাইট? 325,000। ওয়ান প্লাস এক্সটার জন্য এটা দিয়া, সো এটার পাওয়ার থ্রি, সো যে থ্রি দিলাম। এবার লাস্ট ইয়ার হইতেছে 5 3, সরি 5,3, হ্যাঁ, 5,325 ফাইভ, সরি 5 3 2 5, 0 0 0। তিনটা জিরো। প্লাস এক্স, রাইট? সেটা হবে পাওয়ার ফোর। 4। তারপরে এই জিনিসটাকে আমরা নিয়ে যাব এখানে, সেখানে আমার কি ইকুয়াল টু জিরো দিতে হবে। ইকুয়াল টু জিরো কই আছে দেখি, এই যে এখানে আছে, তো এটা লাল কার্ড আছে, আমাকে অ্যালফা প্রেস করে দেন দিলে এই ইকুয়াল টুটা আসবে। ইকুয়াল টু পাশে আমি কি দিতে হবে, জিরো দিব, তো জিরো লিখবো। আমার হয়ে গেছে সব কাজ, আমি পুরা ইকুয়েশনটা বা সমীকরণটা তুলে ফেলছি। নাও আই নিড টু ক্যালকুলেট। হাউ ক্যান আই ক্যালকুলেট? আই নিড টু সলভ ইট। সলভ হয়ে আছে এই যে এখানে আছে, তো শিফট দিয়ে এই ক্যাল বা সলভ ফেস করলে তখন সলভ ফর এক্স, এক্স এর জন্য সলভ করবে। সো আমি যখন ইকুয়াল টু সাইন দিব তখন যোগ ক্যালকুলেট করবে। তারপর উইচ ইজ 0.07091 100 দ্বারা মাল্টিপ্লাই করলে 7.0916% আসবে আসবে, ঠিক আছে? আচ্ছা, হ্যাঁ, বুঝতে পারছি। নাও উই এই কনক্লুশন, কনক্লুশনটা আমাকে বুঝতে হবে। সব সব ক্ষেত্রে আমরা কি বের করছি, বের করছি না? জিরো যাই। হ্যাঁ, সব ক্ষেত্রে বের করছি না আমরা। So, আমরা এখন কনক্লুশন, কনক্লুশন কি দেখি। Since under the three circumstances IRR অথবা কস্ট অফ লাইবর লোন 7.092 থেকে 7.458%, মানে প্রথমটা কি এই, এটা ইয়া ইয়া না, আইআরআর না, এটা কিসের আচ্ছা। লেস দেন, লেস দেন ওয়াইক কত ছিল, WACC, ওই যে ওয়েটেড এভারেজ কস্ট অফ ক্যাপিটাল, রাইট?
হুম হুম। ওটা কত ছিল আমার? 12% না? 12%। তার মানে কি গুড। 12% বড়। সো গুড। এটা কস্ট। আচ্ছা, কস্ট হচ্ছে আমি যে টাকা লোন নিছি এটার কস্ট কত, আর ওয়েটেড অ্যাভারেজ কস্ট অফ ক্যাপিটাল হইতাছে এটা আমি আর্ন করবো, এই যে অ্যাভারেজ কস্ট অফ ক্যাপিটাল এটা আমি আর্ন করবো স্টিল বিলো দ্য ওয়াক। সো ও সরি, উল্টাটা বলছি, আমি ভুলে উল্টাটা বলছি। সো ওয়েটেড অ্যাভারেজ কস্ট অফ ক্যাপিটাল হইতেছে আমি সেটা কস্ট হবে কত, আর ইন্টারনাল রেট অফ রিটার্ন হচ্ছে কত আমি আর্ন করব। সো যেহেতু এটা লো, সেটা ব্যাড। ঠিক তেমনি ভাবে এটাও যেহেতু লো ওয়াকের চেয়ে, এটাও ব্যাড, এটাও লো ওয়াকের চেয়ে, এটাও ব্যাড। সো তিনটা সার্কামস্টান্সেসে আমি কি পাইতেছি? আইআরআর ইজ লোয়ার দেন ওয়াক। তার মানে ফায়ারেনজার এই এফআর এটা পারচেস করা উচিত হবে না। Because IRR lower than WACC, that's why. আইআরআর ইজ লোয়ার, এই যে আইআরআর মানে কি তোমার ইন্টারনাল রেট অফ রিটার্ন। সো রিটার্ন তুমি জেনারেট করতেছো কম, আর ওয়েটেজ ওয়েটেড অ্যাভারেজ কস্ট অফ ক্যাপিটাল ইজ হাই। তো রিটার্ন করতেছো কম, কস্ট হুম হুম। হইতেছে হাই, তো অফকোর্স এটা এই জায়গায় এটা পারচেস করা ঠিক হবে না। ঠিক আছে, বুঝতে পারছি। বুঝতে পারছি। আচ্ছা, অ্যাসাইনমেন্ট। অ্যাসাইনমেন্ট হইতেছে এই ম্যাথটাই, এই ম্যাথটাই, এটা সবই সেম, শুধু এই জায়গাটায় 7.5% হবে। হ্যাঁ, এই জায়গাটা 7.5% হবে। এটা 7.5%, আর এটা 100,000, এটা 200,000 হবে। হ্যাঁ, আচ্ছা। 200,000 হবে। আর ওয়েটেড অ্যাভারেজ কস্ট অফ ক্যাপিটাল হবে 8%। ঠিক আছে, বুঝতে পারছি। আচ্ছা। এই তিনটা জিনিস চেঞ্জ, এই যে এইটার উপর ম্যাট করবো, এই তিনটা ভ্যালু চেঞ্জ করে দিলাম এইটার উপর match করবো। এই ম্যাটটা আরো ঘুরানো যায়, এই যেখানে একটা কন্ডিশন করছে না, ও অরে পে করবে, অরে বাড়াবে। সো 50 বেসিস পয়েন্ট না হইয়া মনে করো না, এত চেঞ্জ 40, করবে না ফ্যাক্টর। ওই তো 40 বেসিস পয়েন্ট চেঞ্জ করতে পারে, বেসিস পয়েন্ট 40 বেসিস পয়েন্ট, আপস এন্ড ডাউনস বা এইটার আপস এন্ড ডাউনস এরকম। হ্যাঁ, বুঝতে পারছি। চেঞ্জ করলে তো ফ্যাকাল্টিরই অনেক প্রবলেম। হ্যাঁ, এইটা তো আর কি বলবো। আচ্ছা যাই হোক, 50 বেসিসের জায়গায় মনে করো 40 বা 30 দিতে পারে, ইচ্ছাও না, 40 অথবা 30 বেসিস পয়েন্টের চেঞ্জ হবে। হ্যাঁ, আচ্ছা এরকম কইরা কইরা ইউ ক্যান সি ম্যাথ পারো নাকি করতে পারি, করতে পারো। ঠিক আছে, আচ্ছা। তাহলে শেষ এই জায়গায়।